যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি সই হবে আজই, দাবি ট্রাম্পের। ভিন্ন কথা বলছে খামেনি সরকার। তেহরানে চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাদের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর অভিযান চলছে। অবরুদ্ধ করে অভিষেকের বাড়িতে তল্লাশি। এবং দুধের স্বাদ ঘোলে মেটানো। যুক্তরাষ্ট্রের ভিসা বঞ্চিত 100 আর্জেন্টাইন দর্শককে বিনামূল্যে টিভি দিল আর্জেন্টিনার এক কোম্পানি। স্বাগত স্টার ওয়ার্ল্ডে, সাথে আছে রঞ্জিত শেখার। এতক্ষণ সংবাদ শিরোনাম দেখছিলেন, এবারে জানাবে সবের বিস্তারিত। বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা সই আজই হবে, এমনটা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চুক্তির জন্য মুখিয়ে থাকা ট্রাম্পের এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির দাবি, আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তি সইয়ের কোনো সম্ভাবনাই নেই, তবে আগামী কয়েকদিনের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের ইঙ্গিত দিয়েছে ইরান। আর মধ্যস্থতাকারী পাকিস্তান বলছে 24 ঘন্টার মধ্যে ডিজিটাল মাধ্যমে হবে সমঝোতা সই। তিন পক্ষের এমন ভিন্ন ভিন্ন বক্তব্যে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ কবে থামবে এ নিয়ে যখন উদ্গ্রীব বিশ্ববাসী, তখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ইরান সরকার কিংবা মধ্যস্থতাকারী পাকিস্তান, তিন পক্ষ থেকে আসতে থাকে ভিন্ন ভিন্ন বক্তব্য। শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, আগামী 24 ঘন্টার মধ্যেই হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ইরানের শান্তি চুক্তির সমঝোতা। স্মারক সই নিয়ে পোস্ট দেন ট্রাম্পও। তবে সব দাবিকে উড়িয়ে দিয়ে ইরান সাফ জানিয়ে দেয়, রোববার সই হবে না কোনো চুক্তি। ইরান নাকচ করে দেওয়ার পরও ট্রাম্প বলছেন, রোববারই সই হবে স্মারক, সবার জন্য খুলে দেয়া হবে হরমুজ প্রণালী। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন দাবি করেন তিনি। চুক্তিটি রোববার সই হওয়ার কথা রয়েছে। এটি সই হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেয়া হবে। ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক আগের প্রশাসনগুলোর তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, আর কোনো পারমাণবিক অস্ত্র চায় না তেহরান। এছাড়া উপযুক্ত সময় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণে ওয়াশিংটনের সঙ্গে তেহরান কাজ করবে বলেও ইঙ্গিত দেন তিনি। তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, এই চুক্তি সহজে না হলে বিকল্প পথ বেছে নেবে ওয়াশিংটন। এই চুক্তি সই হলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও ভালো হবে। তবে প্রক্রিয়াটি যদি দ্রুত, সহজ ও ভালোভাবে এগিয়ে না যায়, তাহলে যুক্তরাষ্ট্রের হাতে চূড়ান্ত বিকল্প রয়েছে। তবে ট্রাম্পের এমন বক্তব্যের পুরো বিপরীত দাবি করছে তেহরান। ইরান আবারও নিশ্চিত করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তি সইয়ের কোনো সম্ভাবনাই নেই। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ইঙ্গিত দিয়েছেন, এমন চুক্তি আগামী কয়েকদিনের মধ্যেই সই হতে পারে। এছাড়াও এই চুক্তিকে চূড়ান্ত চুক্তি না ধরে ভবিষ্যৎ আলোচনার একটি কাঠামো হিসেবে বিবেচনা করার জন্য বলছেন বাঘেই। সম্ভাব্য এই সমঝোতা স্মারক কেবল ভবিষ্যৎ আলোচনা অব্যাহত রাখার একটি কাঠামো হিসেবে কাজ করবে। এটিকে চূড়ান্ত চুক্তি হিসেবে বিবেচনা করা উচিত হবে না। আলোচনায় থাকা বিষয়গুলো অত্যন্ত জটিল। বর্তমান পর্যায়ে মূলত যুদ্ধ ও উত্তেজনা নিরসনের দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। পারমাণবিক ইস্যুতেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি তেহরান। বাঘেই জানান, এ নিয়ে আলোচনা আরও 60 দিন ধরে চলবে। এদিকে চুক্তির জন্য মুখিয়ে থাকা ট্রাম্পের এই উদ্গ্রীব আচরণের নিন্দা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। চুক্তির ব্যাপারে ট্রাম্পের এই অতি আগ্রহকে ব্যক্তিগত প্রচারের উপলক্ষ আখ্যা দিয়ে সমালোচনাও করেছে আইআরজিসি। এই সমঝোতা স্মারক সই সশরীরে হবে না। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদে চুক্তি সইয়ের ডিজিটাল অনুষ্ঠান আয়োজন করা হবে। কাজী শাহরিন, স্টার নিউজ। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তির প্রবল বিরোধিতা করছে ইরানের সাধারণ জনগণের একাংশ। সম্ভাব্য চুক্তি সইয়ের ঘোষণার পর শনিবার রাতে তেহরানে বিক্ষোভ করে কয়েকশো মানুষ। তাদের দাবি, সর্বোচ্চ নেতার খুনিদের সাথে কোনো চুক্তি হতে পারে না। এ সময় ইরানের বর্তমান শীর্ষ নেতাদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। তারা দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে স্লোগান দেন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রক্ত বৃথা যেতে দেবেন না বলেও স্লোগান দেয় বিক্ষুব্ধ মানুষ।
তাদের অভিযোগ, গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পরও এই নেতারা যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তির আলোচনা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন তারা। চুক্তিতে পৌঁছার আগ মুহূর্তে বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে ইরানের 4টি প্রধান সরকারি ব্যাংক। এতে ব্যাংকগুলোর অনলাইন ও এটিএম বুথসহ সামগ্রিক লেনদেন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। সাইবার আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সমন্বয় কমিটি। হামলার কবলে পড়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক মিল্লি ইরান, ব্যাংক সাদেনাত ইরান এবং ব্যাংক তিজারাত। গ্রাহকরা জানিয়েছেন, হঠাৎ করেই মোবাইল ব্যাংকিং, অনলাইন সেবা, এটিএম বুথ সহ কার্ডের সব ধরনের সার্ভিস বন্ধ হয়ে গেছে। এই অচলাবস্থা মূলত সাইবার আক্রমণের কারণে হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে ত্রুটি ধরা পড়ার সাথে সাথেই গ্রাহকদের তথ্য এবং ব্যাংকিং অবকাঠামো সুরক্ষিত করতে তাদের টেকনিক্যাল টিম দ্রুত পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে। এখন পর্যন্ত কোনো গ্রাহকের গোপন তথ্য চুরি হয়নি বলে জানিয়েছেন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক কাতাসি। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা ও দখলদারিত্ব অব্যাহত রেখেছে ইসরায়েল। এর মাঝে ওয়াশিংটনে নতুন দফা আলোচনায় বসতে যাচ্ছে দুদেশ। আগামী 22 জুন হতে পারে এই বৈঠক। আলোচনার মূল বিষয় হবে দক্ষিণ সীমান্তে তেল আবিবের কথিত পাইলট জোন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, যার মধ্য দিয়ে নির্দিষ্ট এলাকা থেকে সরে যাবে ইসরায়েলি দখলদার বাহিনী। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে এই বৈঠকে সামরিক প্রতিনিধি পাঠাবে লেবানন সরকার। দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, লেবাননের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে ইসরায়েলি সেনারা পাইলট জোন থেকে সরে যাবে বলে আশা করা হচ্ছে। লেবাননের সেনাবাহিনীও এই এলাকাগুলোতে একটি অস্ত্র নিয়ন্ত্রণ পরিকল্পনা বাস্তবায়ন করবে। একসঙ্গে ওইসব অঞ্চলে হিজবুল্লাহর প্রবেশ বন্ধ করবে লেবানন সরকার। মার্কিন মধ্যস্থতায় চলমান আলোচনাকে প্রত্যাখ্যান করে আসছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে লেবাননের সাথে আলোচনার মধ্যেও ইসরায়েলি হামলা অব্যাহত আছে। প্রতিবাদে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের উপর ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ। গত 2 মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 3,756 জন নিহত হয়েছে। যুদ্ধবন্ধে চুক্তি সইয়ের আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশ করেছে ইরান। আর সেই শঙ্কায় উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে তেহরান। সিএনএনের দাবি, তেহরান পরমাণু স্থাপনায় প্রবেশের পথ বন্ধ করে দিয়েছে, গোপন সুড়ঙ্গ ধসিয়ে দিয়েছে, সেই সাথে প্রবেশপথে মাইন ও বুবি ট্র্যাপ স্থাপন করেছে ইরানের সেনাবাহিনী। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রোববার একটি সম্ভাব্য সমঝোতা স্মারক সই হতে পারে। সুইজারল্যান্ডের জেনেভা হতে পারে ঐতিহাসিক এই চুক্তি সইয়ের সম্ভাব্য ভেন্যু। তবে বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সম্ভাব্য যে কোনো সমঝোতা বা চুক্তিতে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভবিষ্যৎ এখন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। স্বস্তির উল্টো পাশে যেমন সংখ্যা থাকে, তেমনি শান্তি আলোচনার মাঝেই নিজ মাটিতে মার্কিন অভিযানের শঙ্কা প্রকাশ করেছে তেহরান। আর সেই কারণেই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সুরক্ষিত করতে ইস্পাহান পরমাণু কেন্দ্রের ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে ইরান, এমন দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান সুড়ঙ্গগুলোর প্রবেশপথ ধ্বংস করার পাশাপাশি সেখানে মাইনও পুঁতে রেখেছে। এর ফলে ভবিষ্যতে ওই এলাকায় প্রবেশ করে ইউরেনিয়ামের মজুদ উদ্ধার বা যাচাই করা আগের তুলনায় অনেক বেশি কঠিন, ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধের শুরুর দিকেই ইরানের পরমাণু মজুদ জব্দের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প, আর সেই কারণেই ইউরেনিয়ামের সুরক্ষায় তৎপর হয়েছে তেহরান।
সিএনএনের তথ্য অনুযায়ী চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময় ইরানের পারমাণবিক উপাদান জব্দের লক্ষ্যে বিশেষ সামরিক অভিযানের প্রস্তুতি নিয়েছিল মার্কিন বাহিনী। তবে সম্ভাব্য ঝুঁকি অত্যন্ত বেশি হওয়ায় শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করা হয়। President Donald Trump was briefed in recent days. বিশ্লেষকদের মতে ভবিষ্যতে তেহরান দাবি করতে পারে যে ধ্বংসপ্রাপ্ত সুড়ঙ্গের ভিতরে থাকা কিছু পারমাণবিক উপাদান তাদের পক্ষেও আর উদ্ধার করা সম্ভব নয় এবং তা যাচাই করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য কঠিন হয়ে পড়তে পারে। ইস্পাহানের ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংসের অভিযোগ সত্য হলে তা শুধু সামরিক নয়, কূটনৈতিক ও পারমাণবিক নজরদারির ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ তৈরি করবে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির জানাজায় অংশ নিতে পারে প্রায় 2 কোটি মানুষ, এমনটা ধারণা করছে তেহরান সিটি কর্তৃপক্ষ। আগামী 6 জুলাই তেহরানে হবে এই জানাজা। এছাড়া 4 ও 5 জুলাই শ্রদ্ধা নিবেদনের জন্য খামিনির মরদেহ রাখা হবে তেহরানে, আর 7 ও 9 জুলাই আরও 2টি শহরে হবে জানাজা। দেশটির আধ্যাত্মিক নগরী বাশাদে সর্বোচ্চ এ ধর্মীয় নেতার দাফন হবে 9 জুলাই। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রথম দিনই প্রাণ হারান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ওই হামলায় নিহত হন তার পরিবারের একাধিক সদস্য। ইরানের বিচার বিভাগের প্রধানের তথ্য অনুযায়ী খামেনির মৃত্যুর পর প্রথম 40 দিনে দেশটিতে কোনো শিয়া বিয়ে নিবন্ধিত হয়নি। শোকাতুর ইরানিরা তো বটেই, বিশ্বজুড়ে আগ্রহ ছিল প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা কবে সম্পন্ন হবে তা নিয়ে। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। সরকার ঘোষিত সূচি অনুযায়ী 4 ও 5 জুলাই খামেনি রহমাতুল্লাহি আলাহির মুসাল্লায় জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হবে। 6 জুলাই সোমবার রাজধানী তেহরানে জানাজার নামাজ ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। 7 জুলাই মঙ্গলবার পবিত্র কোম নগরীতে জানাজার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষ 9 জুলাই উত্তর পূর্বাঞ্চলে দেশটির অধ্যাসিত নগরী মাশহাদে দাফন করা হবে আলী খামেনিকে। রাষ্ট্রীয় বিজ্ঞপ্তিতে ইরানের জনগণ বিশ্বের স্বাধীনচেতা মানুষ, ইসলামের আদর্শে বিশ্বাসী এবং ইরানপ্রেমী সকল ব্যক্তিকে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে শহীদ নেতাকে শেষ বিদায় জানানোর আহ্বান জানানো হয়েছে। এক বিবৃতিতে নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি বিশ্বের বিভিন্ন দেশের প্রয়াত খামেনির সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এরই মধ্যে স্থানীয় প্রশাসন শেষকৃত্যের আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। তেহরান সিটি কর্তৃপক্ষ বলছে বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে শুধু তেহরানেই 1.5 থেকে 2 কোটি মানুষ উপস্থিত হতে পারে। বিভিন্ন প্রদেশ থেকে জানাজা অনুষ্ঠানের আয়োজনের জন্য অনুরোধ এসেছে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত তেহরান সহ 3 শহরে জানাজার পর মাশহাদে সমাহিত হবে শহীদ আলী খামেনি। সবচেয়ে বড় সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে মাশহাদে। পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ ও কাশ্মীর সহ বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষ সেখানে অংশ নেবেন বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম। এটি শিয়া মুসলমানদের ইতিহাসের অন্যতম বৃহত্তম সমাবেশে পরিণত হতে পারে। পাশাপাশি বিভিন্ন মাযহাবের নেতারাও অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। প্রয়াত সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ার সিদ্ধান্তের দিন দায়িত্বপ্রাপ্ত কমিটি খামেনির পাশাপাশি তার পরিবারের নিহত অন্যান্য সদস্য ডক্টর মিসবাহুল হুদা বাকিরি কানি, সাইয়েদা বুশরা হুসেইনি খামেনি, জাহারা হাদ্দাদ আদেল এবং জাহারা মোহাম্মদী গোলপাইগানি সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করা হয়। এদিকে তেহরান সিটির সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাওয়াকলিজাদে বলেছেন, আয়াতুল্লাহ খামেনির জানাজা শুধু ইরানের জন্য নয়, বিশ্বের বহু মুসলমানদের জন্যও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তার ভাষায় তিনি ছিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির বিরুদ্ধে প্রতিরোধের অন্যতম প্রধান নেতা এবং ইসলামী বিপ্লবের পথপ্রদর্শক। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। পশ্চিমবঙ্গের বিরোধী তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের অভিযান থামছেই না। শনিবার রাত 3টা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে প্রশাসন, চলে ভোর পর্যন্ত। পুলিশের দাবি, অভিষেকের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত সুমিত রায়কে খুঁজতেই এ অভিযান। এ সময় অবরুদ্ধ করে রাখা হয় বাড়ি, চাঁদাবাজি, জমি দুর্নীতি, আর্থিক প্রতারণা ও টাকার বিনিময়ে টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন কালীঘাটে শনাক্ত হওয়ার পর
ডিএসপির নেতৃত্বে পুলিশ অভিযান শুরু করে। অন্যদিকে পৌর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তদন্তকারীদের দাবি, অভিযানে গুরুত্বপূর্ণ নথি ও 6টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের ট্যুরিস্ট ভিসা না পাওয়া ফুটবল ভক্তদের পাশে দাঁড়িয়েছে আর্জেন্টিনার একটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড। ভিসা বাতিল হওয়া এমন শতাধিক আর্জেন্টাইনকে বিনামূল্যে টেলিভিশন উপহার দিয়েছে কোম্পানিটি। বুয়েন্স আইরেস টেলিভিসাডোস নামের এই বিশেষ ক্যাম্পেইনে ভিড় করেন শত শত ফুটবল প্রেমী, যারা যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা দেখার স্বপ্ন দেখলেও ভিসা জটিলতায় যেতে পারেননি। তাদের ঘরে বসে খেলা দেখার আনন্দ দিতেই এই উদ্যোগ। কোম্পানিটি জানায়, ভিসা বাতিলের প্রমাণ দেখানো প্রথম 100 জন আর্জেন্টিনার সমর্থককে দেয়া হয়েছে এই ফ্রি টেলিভিশন। লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে পারে ভেবেই অনেক ভক্ত যুক্তরাষ্ট্রে ভিসার আবেদন করেছিলেন। সশরীরে থাকতে না পারার কষ্ট থাকলেও নতুন টিভি পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেন ফুটবল প্রেমীরা। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার এই মিশন ঘরে বসেই উপভোগ করবেন এই আবেগপ্রবণ ফুটবল ভক্তরা। কয়েক হাজার টাকা বেতনের চাকরি, লাখ টাকার স্বপ্নের বাড়ি কিংবা কোটি টাকার ব্যবসা, পৃথিবীর অধিকাংশ মানুষের অর্থনৈতিক হিসাব নিকাশ এই সীমার মধ্যেই আটকে আছে। কিন্তু ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায় লিখলেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। বিশ্বের প্রথম ব্যক্তি হিসাবে তার সম্পদের পরিমাণ ছাড়িয়ে গেল $1 ট্রিলিয়ন। কিন্তু এই বিপুল পরিমাণ সম্পদ দিয়ে আসলে কি করা যাবে? বিশ্বে এখন জীবিত মানুষের সংখ্যা 8 বিলিয়ন বা 800 কোটি। এত মানুষের মধ্যে মাত্র একজন ব্যক্তি $1 ট্রিলিয়ন সম্পদের মালিক। তিনি মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। আসলে মাস্কের হাতে থাকা এই টাকার অঙ্কটা কত বড়, আর এই টাকা দিয়ে তিনি চাইলে কি করতে পারবেন? ব্লুমবার্গের তথ্য বলছে, এখন মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় $1.11 ট্রিলিয়ন। $1 ট্রিলিয়ন মানে 1000 বিলিয়ন ডলার, যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় 120 লাখ কোটি টাকা, যা বাংলাদেশের 2026-27 অর্থ বছরের বাজেটের প্রায় 13 গুণ বেশি। 1 ট্রিলিয়ন সংখ্যাটি মানুষের মস্তিষ্কের পক্ষে সহজে কল্পনা করা কঠিন। বাস্তব জীবনে এই টাকা দিয়ে এমন কাজ করা যাবে যা অকল্পনীয়। এই যেমন বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু নির্মাণে খরচ হয়েছে 30,193 কোটি 39 লাখ টাকা। অর্থাৎ ইলন মাস্কের হাতে থাকা 120 লাখ কোটি টাকা দিয়ে বাংলাদেশে 4000টি পদ্মা সেতু বানানো সম্ভব। এবার পৃথিবী থেকে আসা যাক মহাশূন্যের দিকে। 1 ট্রিলিয়ন থেকে $1 নোট যদি একটির পর একটি বিছিয়ে দেওয়া হয়, তাহলে সেই লম্বা সারির দৈর্ঘ্য হবে প্রায় 9,70 লাখ মাইল। এতটা দূরত্ব দিয়ে পৃথিবী থেকে চাঁদে গিয়ে আবার ফিরে আসা যাবে 200 বারেরও বেশি। আবার $1 ট্রিলিয়ন সেই নোটের লাইন টানলে সূর্যের দরজায় কড়া নাড়ার মতো দূরত্ব পাড়ি দেওয়া সম্ভব। এছাড়া ইলন মাস্কের পুরো টাকা দিয়ে আপনি যুক্তরাষ্ট্রের মতো জায়গায় 25 লাখেরও বেশি বাড়ি কিনতে পারবেন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যে আপনি কিনতে পারবেন প্রায় 50,000টিরও বেশি বাড়ি। ফোর্বসের ধনীদের তালিকায় ইলন মাস্কের পর থাকা 4 ব্যক্তির সম্মিলিত সম্পদের পরিমাণও ইলন মাস্কের একার সম্পদের পরিমাণ থেকে কম। মাস্কের পর বিশ্বের 4 ধনীর সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় $1.05 ট্রিলিয়ন, যেখানে ইলন মাস্ক একাই $1.11 ট্রিলিয়ন মালিক। তবে এসব সম্পদের পরিমাণ প্রতিদিনই, এমনকি কয়েক ঘন্টার ব্যবধানেও কয়েকশো বিলিয়ন ডলার পর্যন্ত ওঠানামা করতে পারে। ইলন মাস্কের সম্পদের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। ফোর্বসের তথ্যানুযায়ী গত বছর তার সম্পদের পরিমাণ ছিল প্রায় $342 বিলিয়ন, যা 2024 সালে ছিল $195 বিলিয়ন। মাত্র 2 বছরের ব্যবধানে তার সম্পদের এই বিস্ফোরক বৃদ্ধি তাকে নিয়ে গেছে ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ারের আসনে। কাজী শাহরিন, স্টার নিউজ। দর্শক, এই পরিমাণ টাকা থাকলে আপনি কি করতেন? ভাবনার খোরাক রইল। এই ছিল আজকে স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।